শরতের আকাশে পেঁজা তুলোর মতো মেঘের আনাগোনা। আকাশের দিকে তাকালেই বোঝা যায় সেই আনন্দময়ীর আগমনের আর বেশি দেরি নেই। আর কটা দিন বাদেই দুর্গা উৎসব। কলকাতার সল্টলেকের বাসিন্দা মলয় চৌধুরী তার শান্তিনিকেতনের বাড়িতে প্রতিবার দুর্গা পুজোর আয়োজন করে। সেই উপলক্ষে তারা পুজোর প্রায় 1 মাস আগে থেকেই পৌঁছে যায় শান্তিনিকেতন। মলয়বাবুর এখানে দুর্গাপুজোর জন্য অনেকদিন আগে থেকেই সাজো সাজো রব পড়ে যায়। সারা বছর কাজের তারায় কেউ আসুক না আসুক, এই সময় সবাই আসবে। তার একমাত্র ছেলে প্রিয়ম আর এক মেয়ে প্রিয়া। ছেলে মেয়ে দুজনেই বিবাহিত। প্রিয়া থাকে পাটুলিতে, ওর একটাই মেয়ে আরশি, 15 বছর বয়স। কলকাতার নামী স্কুলে ক্লাস 10-এ পড়ে সে। মলয়বাবুর ছেলে প্রিয়মের 2 ছেলে। বড় ছেলে অভ্র 10 বছরের আর ছোট ছেলে অর্ক 6 বছরের। দুর্গাপুজোর সময় সবাই মিলে শান্তিনিকেতনের বাড়িতে চলে যায় প্রতিবারের মতোই। এবারও তারা পরশু রাতে পৌঁছে গেছে শান্তিনিকেতনে। পুজো উপলক্ষে অবশ্য ঘরবাড়ি ঝাড়পোছ পরিষ্কার করা আগে থেকেই হয়ে যায়। মলয়বাবুরা পৌঁছাবার আগেই এইসব করে রাখে নিবারণ, যিনি এ বাড়িতে সারা বছরের কেয়ারটেকার। সপরিবারে এখানেই একটা কোয়ার্টারে তার বসবাস। 3.5 বিঘা জমির ওপর তৈরি এই চৌধুরী ভিলা। পেছন দিকে বিশাল একটা পুকুর, তাতে অনেক মাছ আছে। আর বাগানে যা ফল ফলাদি হয়, মানে শাকসবজি, তা দিয়ে ভালো করে চলে যায় নিবারণের সংসার। অবশ্য মাসের প্রথমেই তার মাইনেটা পাঠিয়ে দিতে ভুল হয় না মলয়বাবু। সারা বছর এত বড় বাড়িটায় যেন কোনো প্রাণ থাকে না, সবাই ঘুমিয়ে থাকে। পুজোর আগে সবাই চৌধুরী ভিলায় চলে এলে তখন চাঁদের হাট বসে। বাচ্চাদের হুটোপাটি হইচইতে মাতিয়ে রাখে সবসময়, কারণ এখানে এই খোলা পরিবেশে সবাই একটু অন্যরকম হয়ে যায়। সন্ধ্যাবেলায় রোজ গানের আসর বসে। প্রিয়মের বউ মুনিয়া আর ননদ প্রিয়া দুজনেই গান গেয়ে মাতিয়ে রাখে সারা বাড়ি। অন্য সবাই যোগ দেয় মাঝে মধ্যেই। মলয়বাবুর স্ত্রী রক্তি দেবীও এককালে ভালো গান গাইতেন। অর্ককে নিয়েই সবার যত চিন্তা। অসম্ভব দুরন্ত আর ছটপটে ছেলেটা, 1 সেকেন্ড এক জায়গায় থাকে না। সব সময় ওকে চোখে চোখে রাখতে হয়। এটা এখানকার সবাই জানে, তাই ওর দিকে নজর রাখতে হয় সবাইকে। এই খেলছে ঘরের ভেতরে, পর মুহূর্তেই সে বাইরে লাফাচ্ছে। আবার একটু পরেই ছাদে চলে গেল বল নিয়ে। তাকে নিয়েই ওর মায়ের যত চিন্তা, যার জন্য চাকরিটাও ছেড়ে দিয়েছিল সে। কারণ ওর দস্যিপনা সামাল দিতে কেউ পারত না। কিন্তু এত সবের মধ্যেই ঘটে গেল একদিন অঘটন। সবাই জানলো সেদিন শান্তিনিকেতনের চৌধুরী ভিলা থেকে কলকাতার নামকরা বিজনেসম্যান প্রিয়ম চৌধুরীর ছোট ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথাও যেন উধাও হয়ে গেছে ছেলেটা। এই নিয়ে চারিদিকে বেশ হইচই পড়ে গেছে। 6 বছরের ছেলে অর্ক পুজো মণ্ডপে দাঁড়িয়েছিল, কারণ সেখানে মণ্ডপ সাজানোর কাজ চলছিল। অর্ক সেটাই দেখছিল। কিছুক্ষণ বাদে ওর দাদা অভ্র ভাইকে খুঁজতে গিয়ে আর পায় না। তারপর থেকে তোলপাড় করে খোঁজ চলছে, কিন্তু কেউ তার কোনো খোঁজ দিতে পারছে না। দেখতে দেখতে 24 ঘন্টা কেটে গেল। পুলিশ অর্কর কোনো সন্ধান করতে পারল না। বাড়ির কাজের লোকেদের জেরা করে তারা ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু কাজের কাজ আর কিছু হচ্ছে না। পুলিশ অফিসার সৌমেন ঘোষ বারবার একটাই কথা বলছে, আপনাদের কোনো শত্রু নিশ্চয়ই এই কাণ্ডটা ঘটিয়েছে। কিন্তু ওরা তো ভেবেই পাচ্ছে না ওদের এমন শত্রু কে আছে যে শান্তিনিকেতনে এসে তাদের সর্বনাশ করতে পারে। করতে হলে তো কলকাতায় করাটাই সুবিধে ছিল। তার মানে যে করেছে সে এখানকার কেউ হবে, যে তাদের ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে। প্রিয়ম চৌধুরীর বাবা মলয় চৌধুরীর ছেলেকে ডেকে বললেন, আমি লালবাজারের গোয়েন্দা দপ্তরে যোগাযোগ করব। কোনো গোয়েন্দাকে আলাদাভাবে অর্কের নিখোঁজ হওয়ার ব্যাপারে ভার দিতে হবে। আমি শুধু পুলিশের ওপর আস্থা রাখতে পারছি না। প্রিয়ম এখন এতটাই বিধ্বস্ত যে বাবার কথাই শুধু বলল, তুমি যা ভালো বোঝো তাই করো, আমি শুধু চাই ছেলেটা ফিরে আসুক। মলয় চৌধুরী গোয়েন্দা বিভাগের কর্তা হিমাদ্রি রায়ের সাথে কথা বললেন। উনি মলয়বাবুর পূর্ব পরিচিত।
অনেকবার ওনার কাজে ওনার দ্বারস্থ হয়েছেন। আমার ছোট নাতিটাকে কে বা কারা ধরে নিয়ে গেছে। আমি শুধু পুলিশের ওপর ভরসা করতে পারছি না। আমি চাই আপনি একজন দক্ষ গোয়েন্দাকে এখানে পাঠান, যেন কালকের মধ্যেই চলে আসেন তিনি। শুনেই হিমাদ্রি বাবু বললেন, আপনি একদম চিন্তা করবেন না, আমি কালই একজনকে পাঠিয়ে দেব। গোয়েন্দা অফিসার অরণ্য বসুর নাম শুনেছেন তো? কিছুদিন আগে যোধপুর পার্কের খুনের কিনারা ওই অরণ্যই করেছিল। বেশ দক্ষ গোয়েন্দা মশাই, ওর ওপর ভরসা করা যায় অনায়াসে। ওকেই পাঠিয়ে দেবো কাল। আমি আগে সবার সাথে পরিচয় সেরে নিতে চাই। অরণ্য বলল মলয় বাবুকে। ড্রয়িং রুমে চা খেতে খেতে পরিচয় হলো প্রিয়মের। তার বউ মুনিয়া, মলয় বাবুর স্ত্রী রিক্তা দেবী, মেয়ে প্রিয়া, তার বর কুশল আর ওদের মেয়ে আরশির সাথে। তাছাড়া মুনিয়ার বাবা মা রয়েছে। কলকাতায় প্রিয়মের নিজস্ব প্লাইউডের বিশাল ব্যবসা আছে। মলয়বাবু অবশ্য কেন্দ্রীয় সরকারের উঁচু পদে চাকরি করতেন, এখন কিছুদিন হলো রিটায়ার করেছেন। স্ত্রী রিক্তা দেবীও সরকারি স্কুলের টিচার, এখনো পড়ান তিনি। বৌমা মুনিয়া আগে চাকরি করতেন, কিন্তু ছোট ছেলে জন্মানোর পর চাকরি ছেড়েছেন বাধ্য হয়ে। আর প্রিয়া ব্যাংকে চাকরি করে। তবে তার স্বামী কুশল চাকরি ছেড়ে বিজনেস শুরু করেছে কয়েক বছর হলো। সবার সাথেই পরিচয় হলো, শুধু মুনিয়া একেবারেই চুপ, কোনো কথাই বলছে না। ছেলের চিন্তায় চোখ মুখ বসে গেছে, আর সেটাই স্বাভাবিক। চা পর্ব শেষ হলে অরণ্য এবার বাড়িটা আগে ঘুরে দেখতে চাইল। মলয়বাবু নিজে তাকে সাথে নিয়ে ঘুরে দেখাতে লাগলো। অরণ্য দেখলো বেশ কয়েক বিঘা জমির ওপর বাড়িটা তৈরি। রাস্তার ওপর বিশাল গেট, সেই গেট দিয়ে ঢুকে ডান দিকে দুর্গা মণ্ডপ, আর বাঁদিকে গাড়ি রাখার একটা শেড আছে, যেখানে অন্তত 5-6টা গাড়ি রাখা। মাঝখানে মোড়াম বিছানো পথ পেরিয়ে তবেই বাঁদিকে ওনাদের থাকার প্রাসাদটা। অরণ্যর দেখে সেটা প্রাসাদই মনে হলো। দোতলা বাড়িটায় মোট 9টা শোবার ঘর আছে। তাছাড়া বিশাল ড্রয়িং রুম, ডাইনিং সমস্ত কিছু আছে। এছাড়া পাশে একটা 4 কামরার গেস্ট হাউসও আছে। ওপাশে বিশাল বাগান, ফুলের ও ফলের, সেটাও দেখার মতো। সব ঘুরে দেখতে দেখতে অরণ্য প্রশ্ন করল, আপনি তো বললেন আপনার সেরকম কোনো শত্রু নেই, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আজ 2 দিন হলো বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না, কিন্তু কেউ মুক্তিপণ চেয়ে ফোন করেছে এর মধ্যে? মলয়বাবু মাথা নাড়ল। না, সেরকম তো ফোন আসেনি এখনো। তবে কি অর্ক নিজেই কোথাও বেরিয়ে গেছে, আর হয়তো রাস্তা চিনতে না পেরে দূরে কোথাও চলে গেছে? সেটাও তো হতে পারে। অরণ্য যুক্তি শুনে মলয়বাবু বললেন, সেদিন আমাদের গেটের কাছে একজন বেলুনওয়ালা আসে, তাকে দেখেই অর্ক নাকি ছুটে গেছিল। তারপর তো কেউ আর খেয়াল করেনি ওকে। তাই বেলুনওয়ালাকে কে দেখতে পেয়েছে? অরণ্যের প্রশ্নের জবাবে মলয়বাবু বললেন, আমাদের কেয়ারটেকার নিবারণ সপরিবারে এখানেই থাকে। তার মেয়ে ফুলি দেখেছিল বেলুনওয়ালাকে। তাহলে তো একবার নিবারণ বাবুদের সাথে কথা বলতে হয়। হ্যাঁ, চলুন, ওই তো ওর কোয়ার্টার ওদিকে। নিবারণ, নিবারণ। মলয়বাবু নিবারণ বলে ডাক দিতেই একজন মাঝবয়সী লোক 2 কামরার ঘর থেকে বেরিয়ে এলো। বছর 40-এর মতো বয়স, মাথায় কাঁচা পাকা চুল, শ্যামলা রং, মাঝারি গঠন লোকটা। ভালো মানুষের মতন মুখের গঠন। এ হচ্ছে নিবারণ। সারা বছর এ বাড়ির দেখাশোনার সমস্ত ভার ওর ওপর। শুনে নিবারণ একটু অপ্রস্তুত হয়ে হাসল। আচ্ছা নিবারণ বাবু, শুনলাম আপনার মেয়ে নাকি একটা বেলুনওয়ালার দিকে অর্ককে ছুটে যেতে দেখেছে। শুনেই নিবারণ গলা তুলে ফুলি বলে হাঁক ছাড়ল। ফুলি, এই ফুলি, হ্যাঁ, এদিকে একবার আয় তো মা। আসলে মেয়েই ভালো বলতে পারবে এটা। একটা ছোট্ট মেয়ে দৌড়ে এলো ঘর থেকে। বছর 10 বয়স, রোগা পাতলা ছোটখাটো চেহারা। তুমি কি অর্ককে গেটের দিকে যেতে দেখেছিলে সেদিন? একজন বেলুনওয়ালা এসে দাঁড়াতে ভাই দেখতে পেয়ে ছুটে গেল গেটের দিকে, ও বেলুন নেবে বলে। তারপর তুমি কিছু খেয়াল করনি? না তো,
আমি তারপরে ঘরে চলে আসি, মা ডাক দিল বলে। আচ্ছা, ওই বড় লোহার গেট খুলে অর্ক কি বাইরে যেতে পারে? আমার ছোট নাতিটা একটু বেশি রকমের চঞ্চল, ও এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারে না। গেট খুলে বাইরে চলে যাওয়া ওর পক্ষে অসম্ভব কিছু নয়। নিবারণ অবশ্য বলল, অর্কর মতো ছোট ছেলের পক্ষে ওই গেট খোলা মুশকিল। আচ্ছা নিবারণ বাবু, এই বাড়িতে পুজো উপলক্ষে কি কোনো ঝামেলা হয়েছিল কখনো? অরণ্যের প্রশ্নের উত্তরে নিবারণ কিছুক্ষণ ভেবে বলল, সে তো একটু আধটু ঝুট ঝামেলা হয়েই থাকে কাজের লোকেদের নিয়ে, সেসব আমি সামলে নেই। কর্তার কান পর্যন্ত পৌঁছয় না, কারণ ওই সব কাজের লোকেদের আমি বহাল করি, তাই তাদের সব কিছুই আমি সামাল দিয়ে থাকি। কাজের লোক বলতে কতজন কাজ করে এখানে? পুজোর সময় তো অনেক লোকেদের দরকার হয়, তাই 8-10 দিনের জন্য তাদের রাখি। তারা সব স্থানীয় গরিব মানুষ, টাকা পয়সা পায়, কদিন খাওয়া দাওয়া আর নতুন জামা কাপড়ের বিনিময়ে তারা 8-10 দিনের জন্য এখানে কাজ করে। কিন্তু তাদের থেকে যে কোনো ক্ষতি হবে এটা আমি ভাবতেই পারি না। তাছাড়া ঢাকি, রান্নার ঠাকুর, পুরোহিত সব আমি জোগাড় করে রাখি। কিন্তু আজ তো 3 দিনে পড়ল, বাচ্চাটা কোথায় আছে, কি করছে কিছুই জানা যাচ্ছে না। এমন সময় নিবারণের ঘর থেকে একজন বেরিয়ে এসে বলল, জামাইবাবু এখন এলাম, পরে আসবো। বলেই সে চলে গেল। অরণ্য তাকে মন দিয়ে জরিপ করছিল। বয়স বছর 35 হবে, রোগা পাতলা, তামাটে রং, আর দাঁতগুলো হলুদ, জর্দা বা নিকোটিনের প্রভাবে হয়তো। নিবারণ বুঝতে পেরে বলল, ও আমার শালা হয়, এদিকে কাছাকাছিই থাকে। পুজোর কদিন এখানেই থাকে ওরা। ওর নাম বিজন, ওর বউ লতা আর ছেলেমেয়েরা সবাই আসে। যদিও সবাই আসেনি, তবে ষষ্ঠীর দিন থেকে ওরা চলে আসে এখানে কদিনের জন্য। আসলে আমি বলেছি, তোমার কোনো আত্মীয় স্বজন কাছাকাছি থাকলে তাদের আসতে বলো, তাই প্রতিবার এখানেই কদিন কাটায় ওরা। এমন সময় একজন কাজের লোক হরেন উত্তেজিত হয়ে ছুটে এলো সেখানে। হাতের একটা কাগজ দেখিয়ে বলল, এইমাত্র একটা গাড়ি এসে থামলো গেটের কাছে, আর একটা লোক গাড়ি থেকে নেমে এটা ছুঁড়ে মারলো ভেতরের দিকে। মলয়বাবু তার হাত থেকে কাগজটা নিয়ে দেখল একটা ফুলস্কেপ সাদা কাগজ, ইংরেজিতে টাইপ করা কয়েকটা কথা। একটা ইটের টুকরো জড়িয়ে ছুঁড়ে মেরেছে গেটের ভেতরে। আপনি আমায় চিনবেন না, তবে আপনার নাতি আমার কাছে ভালোই আছে, ওর জন্য চিন্তা করবেন না। আপনার বাড়ির জমিটা আমার খুব পছন্দ হয়েছে, আমি একটা রিসোর্ট বানাতে চাই। সেটা অবশ্য আপনার বাড়িটা বাদ দিয়ে বাকি জমিটায়, কারণ আপনার জমির পজিশনটা খুব ভালো জায়গাতে, আর জমিটা দিলে তার জন্য মোটা টাকা পাবেন। এখন কি করবেন ভেবে দেখুন, শর্ত আমার পছন্দ আপনার। আর তাছাড়া নাতির জীবন বাঁচাতে এই শর্ত আবার এমন কি, ভেবে দেখুন 2 দিন, পরে আবার খোঁজ নেব, কেমন? যদি রাজি থাকেন গেটের সামনে ইয়েস লিখে ঝুলিয়ে দেবে, আমরা বুঝে যাব। ইতি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। চিঠিটা পড়েই মলয়বাবু মাথায় হাত দিয়ে বসে পড়ল ওখানে একটা গাছের নিচের বেদিতে। অরণ্য ওনার অনুমতি নিয়ে চিঠিটা দেখতে চাইল, তারপর হরেনের কাছে জানতে চাইল, এটা দিয়েছে তাকে তুমি দেখতে পেয়েছিলে? আমি তো তাকে ভালো করে দেখিনি বাবু, চোখে কালো চশমা আর মাথায় টুপি পরে এসে ওটা ছুঁড়ে দিয়েই গাড়িতে উঠে যায়। তুমি গেটের ওখানে কি করছিলে তখন? আমি তো রাস্তার ওই পারে একটা ডাস্টবিন আছে, সেখানে বাগান পরিষ্কার করে নোংরা ফেলতে গেছিলাম। রাস্তা পার হবার সময় ঘটনাটা দেখতে পেলাম, গাড়িটা হুশ করে বেরিয়ে গেল, তাই কারোর মুখও ভালো করে দেখিনি আমি। একটা লোকের এই বাড়ি জমি পছন্দ হলো আর অমনি সে এটা দাবি করবে, তাও এরকম অন্যায় ভাবে। মলয়বাবু, আপনি কিছু জানতেন এ ব্যাপারে? মলয়বাবু অসহায়ভাবে মুখ তুলে তাকালেন। ইতিমধ্যেই ওনার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। উনি মুখ খোলার আগেই নিবারণ বলল, আমি আপনাকে সব বলছি স্যার। 6-7 মাস আগে হঠাৎই এই গেটের সামনে একটা খুব দামি গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে একজন ডাকাডাকি করতে থাকে। আমি ঘর থেকে বেরিয়ে দেখি একজন মোটা সোটা মাঝবয়সী লোক দাঁড়িয়ে আছে। আমি জানতে চাইলাম, কি ব্যাপার,
সে বলল, এই জমি বাড়ির মালিককে? আমি বললাম, তার নাম মলয় চৌধুরী, কলকাতায় থাকেন, বছরে 2-3 বার আসেন। তাছাড়া এই বাড়িতে প্রতিবার দুর্গাপূজা হয়, তখন সবাই আসে। উনি উত্তর দিলেন, বছরে 2-1 বার আসার জন্য এত বড় বাড়ি জমি ফেলে রেখেছে? এটা তো অনুচিত। উনি জানেন না এখানে জমির কত চাহিদা? তা আপনার মালিককে বলবেন আমার স্যার এই জমিটা কিনে একটা রিসোর্ট বানাতে চায়, কারণ এটা একটা দারুণ পজিশন, ওনার খুব পছন্দ হয়েছে। অবশ্য আপনার মালিক যদি চায় বাড়িটা রেখে দিতে পারে, আর বাদ বাকি জমিতে ভালো রিসোর্ট তৈরি করা যেতেই পারে। আমি আর যাচ্ছি, আবার কদিন বাদে আসবো। বলবেন কিন্তু ওনাকে সবটা। এখানকার নামি দামি মানুষ একজন আমার স্যার, সে যেটা চায় সেটাই করে। তারপর আমাকে রীতিমতো হুমকি দিয়ে লোকটা চলে গেল। অরণ্য প্রশ্ন করল, তাই স্যারকে আপনি দেখেছেন সেদিন? উনি গাড়ির ভেতর বসেছিলেন, জানালায় কালো কাচ দেওয়া ছিল। আর এই খবরটা মলয়বাবুকে দিয়েছিলেন আপনি? হ্যাঁ, সেদিন সন্ধ্যাবেলায় আমি কর্তাবাবুকে সবকিছুই জানাই। উনি শুনে বলেন, চারদিকে অনেক জমি আছে, ওদের কিনে নিতে বলবে। আমার জমির দিকে নজর কেন? আমি তো বলিনি কাউকে ওটা বিক্রি করব। এরপর ওরা এসেছিল খোঁজ নিতে? হ্যাঁ, কদিন বাদেই আবার এসে হাজির হলো লোকটা। সেই একই প্রশ্ন করলো, আর আমি কর্তাবাবুর বলা কথাটা ওনাকে বলে দিয়েছিলাম। তিনি মুখে কুচকুচ আওয়াজ করে বলেছিলেন, এটা উনি খুব ভুল করলেন। মোটা টাকা তো পেতে নেই, সাথে ওনার বাড়িটাও থাকতো। যাক, দেখি স্যার আবার কি বলেন। আসলে উনি আবার না কথাটা শুনতে পছন্দ করেন না একদম। বলেই আর দাঁড়াননি, সোজা গাড়িতে গিয়ে উঠলেন। নিবারণ থামতেই ক্লান্ত স্বরে মলয়বাবু বলে উঠলেন, কিন্তু তারা যে ব্যাপারটা বলেনি, এই কাগজটাই তার প্রমাণ। এইসব ল্যান্ড মাফিয়ারা খুব ডেঞ্জারাস হয়। ওদের কাছ থেকে নাতিটাকে এবার কিভাবে উদ্ধার করব জানি না। বলেই উঠে দাঁড়ালেন তিনি। আচ্ছা, ওনার চেহারা কেমন ছিল একটু বলবেন? মাঝারি লম্বা, গোলগাল, ফর্সা, বেশ ভুঁড়ি আছে। মলয়বাবু এবার ক্লান্ত স্বরে অরণ্যকে বললেন, চলুন ভেতরে যাওয়া যাক। জানি না বাচ্চাটার কি অবস্থা হচ্ছে এই দুদিনে। ওর মা কথাটা শুনলে কি যে অবস্থা দাঁড়াবে জানি না। আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। একজনের আপনার বাড়ি জমি পছন্দ হলো, আর অমনি তার সেটা নিতেই হবে যেভাবেই হোক। এটা কি মগের মুলুক নাকি? মলয়বাবু একটা দীর্ঘশ্বাস ছাড়ল। কি আর উত্তর দেবেন তিনি? বসার ঘরে সবাই থমথমে মুখে বসে আছে খবরটা শোনার পর থেকে। শুধু অর্কর মা মুনিয়া তার ঘরে শয্যা নিয়েছে। সে আর যেন সহ্য করতে পারছে না। তার বাচ্চাটার কথা ভেবে ভেবে সে অসুস্থ হয়ে পড়েছে। অরণ্য সবার কাছে জানতে চাইল, এখানে কেউ কি কাউকে সন্দেহ করছেন? সবাই একটাই কথা বলল, এখানে তো কাউকে আমরা সেরকম ভাবে চিনি না, এক নিবারণ ছাড়া। কিন্তু নিবারণ আছে বলেই এই বাড়িটা ঠিকঠাক আছে। ওর মতো যত্ন করে কেউ বাড়িটা রাখতে পারবে না। ওকে সন্দেহ করার প্রশ্নই ওঠে না। আর ওর ওই শালা বিজন কেমন লোক? ও তো পুজোর কটা দিন নিবারণের ঘরেই থাকে সব সময়। একটু মুখচোরা টাইপের মানুষ। ওর সাথে আমাদের সেভাবে কথা হয় না, শুধুই পুজোর সময় থাকে এসে। ইতিমধ্যেই প্রিয়ম থানায় সব ফোন করে জানিয়েছে। উনি এসেই কাগজটা দেখতে চাইলেন। অরণ্য তার সাথে সেই বাড়ি কেনার কথাটাও জানানো নাকি। সৌমেন ভ্রু কুঁচকে জানতে চাইলেন, ইনি কে? সেদিন দেখিনি তো। মলয়বাবু ওনার পরিচয় দিতেই ওনার মুখটা গম্ভীর হয়ে গেল। তবে তো পুলিশের আর কোনো কাজই নেই মিস্টার চৌধুরী। আপনার গোয়েন্দা যখন উপস্থিত হয়েছেন, আমাদের থেকে তো তাদের বুদ্ধি অনেক বেশি হয়, তাই না? আর কাজেও তারা দক্ষ। সৌমেন বাবু রাগের কারণটা অরণ্য ধরতে পারল। সে হাসি মুখে বলল, এটা কি বলছেন অফিসার? আপনারা সব স্থানীয় লোক, আপনাদের যত জানাশোনা আছে সেটা কি আর আমাদের আছে? আমি বড় জোর আপনার সাহায্যকারী হতে পারি, এর বেশি কিছু নয়।
অরণ্যর উত্তর শুনে সৌমেনবাবু বেশ খুশি হলো বোঝা গেল। তিনি চিঠিটা পড়ে বললেন, এখানে এখন জমি মাফিয়ার রাজত্ব হয়ে গেছে, গাদা গাদা হোটেল আর রিসর্ট তৈরি হয়ে চলেছে, কিন্তু তা বলে এরকম অন্যায়ভাবে জমি কিনতে হবে? আর আপনাদের বাড়িটা যখন এতদিনের পুরনো, ঠিক আছে দেখছি, চারিদিকে খোঁজ লাগাতে হবে, খোঁজ ঠিক পাওয়া যাবে 2-4 দিনের মধ্যেই। আপনারা চেষ্টা করলে সব পারবেন। ওর মায়ের কোলে ছেলেটাকে শুধু ফিরিয়ে দিন প্লিজ। এভাবে বলবেন না, আমরা তো অবশ্যই চেষ্টা করব সাধ্য মতো। অরণ্য এবার এগিয়ে গিয়ে অফিসারের হাত দুটো ধরে বলল, স্যার, এই অধম আপনার সাহায্য চাইলে পাবো তো? ওয়াই নট, অবশ্যই পাবেন। আচ্ছা, তবে আমরা আসি। অফিসার চলে গেলেন। অরণ্য হিসেব করে নিল হাতে মাত্র 2 দিন আছে, যা করবার তার মধ্যেই করতে হবে। এবার অরণ্য তার জন্য নির্দিষ্ট ঘরে এসে বসলো রেস্ট নেওয়ার জন্য। এবারে সে তার অ্যাসিস্ট্যান্ট পাপনকে ফোন করলো, কেসের সমস্ত কিছু তাকে বলল। অরণ্য শান্তিনিকেতনে এসেছে শুনে পাপন আনন্দে লাফিয়ে উঠল। আরে অত লাফাস না, কতগুলো কাজ আছে যেটা তোকে কলকাতায় সারতে হবে। তোর দেওয়া তথ্য আমার অনেক কাজে লাগবে, সেটা খেয়াল রাখিস। হ্যাঁ, আমি তোর ভরসায় থাকলাম, এখন আমাকে এখানেই কিছুদিন থাকতে হবে। ওকে বস, কোনো চিন্তা করো না, কি কি খবর নিতে হবে সেটা শুধু বলে ফেল। অরণ্য তাকে বুঝিয়ে দিল। বুঝতে পেরেছিস তো কি কি করতে হবে? আর পরশুর মধ্যে খবরটা চাই। একটু বিশ্রাম নিয়ে সে এবার হরেনের কাছে গেল। তখন সারা বাড়ির আগাছা পরিষ্কার করছিল হরেন। হরেনকে ডেকে অরণ্য বলল, আচ্ছা হরেনদা, যে লোকটা কাগজ ছুঁড়ে ফেলেছে তাকে তুমি ভালো করে না দেখলেও যতটুকু দেখেছো তার বর্ণনা দিতে পারবে? একটু মনে করে বলো তো আমায়। এই আমার মতো লম্বা হবে, বেশ ফর্সা, মোটা সোটা, গোলগাল চেহারা হবে, আর ভুঁড়ি ছিল বেশ বড়। আর তো তেমন কিছু দেখিনি, কারণ চোখে কালো চশমা আর মাথায় টুপি ছিল। ঠিক আছে, এবার তুমি তোমার কাজে যাও। অরণ্য বুঝলো দুজনে একই লোক, যাকে নিবারণ দেখেছে আর হরেনও দেখেছে। অরণ্য ওখান থেকে চলে এল আর ভাবতে থাকলো, লোকটা নিশ্চয়ই বাঙালি। তবে তার স্যার বাঙালি নাও হতে পারে, কারণ সে গাড়ি থেকে নামেনি আর মুখটাও দেখায়নি। দেখি একবার থানায় গিয়ে এসব আলোচনা করা যায় নাকি। একটা টোটো ধরে অরণ্য থানায় হাজির হল। তাকে দেখে অফিসার হেসে বলল, খুব তাড়াতাড়ি আমাদের দেখা হলো। আমি তো বলেইছিলাম স্যার, আপনাদের সাহায্য ছাড়া আমাদের চলে না। তাছাড়া এখানে আমার সবই অচেনা। চা চলবে তো? ইয়েস, এনি টাইম স্যার। আসলে আমাদের হাতে সময় ভীষণ কম, মাত্র 2 দিন সময় দিয়েছে সেই লোকটা। যদি এরা জমিটা ছাড়তে রাজি না হয়, আমার মনে হয় বাচ্চাটার কোনো ক্ষতি এরা করতে দ্বিধাবোধ করবে না। হ্যাঁ, সেটা একটা বিরাট চিন্তা তো আছেই। তা আপনি কি বলেন? অরণ্য এবার তার প্ল্যান খুলে বলল, এভাবে এগোলে যদি কাজের কিছু কাজ হয়। তাছাড়া আমি কলকাতায় কিছু খবর আনতে বলেছি, দেখি কোনো খবর পাই নাকি। ঠিক আছে, আমিও সোর্স লাগাচ্ছি। কালকের মধ্যেই কিছু একটা না করলে বাচ্চাটাকে সুস্থ অবস্থায় ফেরত পাওয়া মুশকিল হয়ে যাবে। পরদিন পাপন অরণ্যকে ফোন করে বেশ কিছু খবর দিল। অরণ্য খুব খুশি হলো সেটা শুনে, কারণ সে তো এমনটাই কিছু আন্দাজ করেছিল। অরণ্য সেটা ফোন করে অফিসারকে জানাল। তখন অফিসার সৌমেন তাকে বলল, আজ রাতে আমরা একবার বেরোবো। একজনের মুখে কিছু খবর পেয়েছি, দেখি যদি কোনো কাজ হয়। আপনিও আমাদের সঙ্গে চলুন। অরণ্য সানন্দে রাজি হয়ে গেল। রাত 10টায় খাওয়া দাওয়া সেরে সে বেরিয়ে পড়ল থানার দিকে। যেতে যেতে ঘটনাটা শুনল। কাল অনেক রাতে এখানকার একটা স্থানীয় মদের দোকানে একজন মদ খেতে খেতে পুলিশকে খুব গালিগালাজ দিচ্ছিল, কারণ সে আগে একটা দোকানে গেছিল কিন্তু ঢুকতে পারেনি। পুলিশ সেখানে রেড করেছিল। এই দোকানে এসে সে বলছিল, পুলিশ খালি পয়সা খাওয়ার জন্য এসব করে, আসল কাজ তো কিছুই করতে পারে না। এই তো আমার মালিক একটা বাচ্চাকে ধরে এনে রেখেছি, 3 দিন হয়ে গেল। 3 দিন
ওই পুলিশ তো তার কিছু ব্যবস্থা করতে পারলো না। হ্যাঁ, আরে বাবা, ক্ষমতা থাকলে তো ব্যবস্থা করবে, খালি পয়সা খাওয়ার ধান্দা ওদের। বাবা, আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? হ্যাঁ, সব বুঝি, কিন্তু হ্যাঁ সব বুঝি। ওর কথা কানে আসতে সবাই একটু সচকিত হয়ে উঠল, কারণ মিডিয়ার কল্যাণে চৌধুরী বাড়ির বাচ্চার কিডন্যাপের কথা কে না জানে। সুতরাং একজন সাথে সাথে ফোন করে দিল থানায়, আর লোকটাকে গিয়ে তক্ষুনি অ্যারেস্ট করা হলো। যদিও নেশা ছুটতেই সে সবকিছু অস্বীকার করতে শুরু করলো। এবার পেছনের রুলের গুঁতো খেয়ে সবটাই বলে ফেলে সে। ওর নাম ঝন্টু, ও ওর মালিকের শরীরের যত্ন রাখে। 3 বেলা তার শরীরে দলাই মলাই করে দেয়। জেরা করে যতটুকু জানা গেছে, ওর কানে এসেছে একটা বাচ্চাকে ওরা আটকে রেখেছে, তবে সেটা অন্য কোনো বাড়িতে। একটা জায়গার নাম বলেছে যেখানে ছেলেটাকে নাকি তারা আটকে রাখা হয়েছে, শান্তিনিকেতন থেকে অনেক দূরে কোথাও। এখন পুলিশ তার সন্ধানেই যাচ্ছে। জানে না লোকটা ঠিকঠাক বলেছে কিনা, তবুও আশা নিয়ে যাচ্ছে আর কি। পুলিশের জিপ ছুটে চলেছে শান্তিনিকেতনের থেকে অনেকটা দূরে। এটা তো পানাগড়ের কাছাকাছি চলে এসছে তারা। একটা কাঁচা মাটির রাস্তা দেখা গেল। আশেপাশের বাড়িগুলো খুব সাধারণ, মানে টালির চাল দেওয়া। সামনে এক ফালি করে উঠোন। জিপের ড্রাইভার এবার নেমে পড়ল, বলল, স্যার, এই রাস্তার কথাই তো বলছিল, আমরা এসে গেছি, এবার ওই সামনের গলিতে ঢুকতে হবে। রাত তখন 11টা বাজে। এদিকটা বেশ শুনশান। জিপ থেকে সবাই নেমে এগিয়ে গেল। মোট 8 জন সশস্ত্র লোক আছে। গলির ভিতর ওই হলুদ রঙের একতলা বাড়িটাই তো বলেছিল, কিন্তু সদর দরজায় তো বিরাট তালা ঝুলছে। সৌমেন ঘোষ তালা ভাঙার অর্ডার দিল। তালা ভাঙার শব্দে আশেপাশের বাড়ির লোক উঁকি মারতে শুরু করলো, কিন্তু বাড়িতে ঢুকে দেখা গেল কেউ নেই, পুরো বাড়ি ফাঁকা। তবে বোঝাই গেল আগে এখানে লোক ছিল। পুলিশ ডেকে আশেপাশের 2-4 জন লোক বেরিয়ে এলো। একজন বলল, আজ সন্ধেবেলায় এই বাড়ির সব লোক কোথায় চলে গেল দরজায় তালা দিয়ে? কে কে ছিল বলতে পারবে? 4 জন বড়, একজন বাচ্চা ছিল, একটা মাঝবয়সী মহিলাও ছিল। তবে বাচ্চাটা খুব কাঁদছিল, ওকে ওরা জোর করে টেনে গাড়িতে তুলতে দেখলাম। পুলিশের মুখে যখন তারা শুনল ওই বাচ্চাটাকে শান্তিনিকেতনের চৌধুরী ভিলা থেকে কিডন্যাপ করে এখানে লুকিয়ে রেখেছিল, তখন তাদের আফসোসের শেষ থাকলো না। ইস, ওরা একবার যদি বুঝতে পারত, ঠিক পুলিশকে জানাতো। পুলিশ ওখান থেকে ব্যর্থ হয়ে আবার থানায় ফিরে এলো। লকআপের সামনে এসে গতকালের ঝন্টু নামের লোকটাকে বের করে অন্য একটা ঘরে বসাল। সে তখন ভয়ে রীতিমতো কাঁপছিল। ঘরে শুধু অরণ্য আর সৌমেন ছিল। ভয় পাস না, ঠিক ঠিক করে উত্তর দে। এবার বল, তোর মালিকের আর কটা বাড়ি আছে? ওখানে গিয়ে তো খালি হাতে ফিরলাম। সৌমেন শান্তভাবে জানতে চাইল। ঝন্টু হাত জোর করে বলল, আর আমি অন্য বাড়ির খোঁজ জানি না স্যার, ওখানে ছেলেটাকে রাখা ছিল এটা জানতাম, মানে ওদের কথাবার্তায় শুনেছিলাম। এখানে তোর মালিকের বাড়িটা কোথায়? ওই শ্রীনিকেতনের দিকে। বাচ্চাটাকে কি ওখানে আনতে পারে? আর তোর মালিক কি বাঙালি? না স্যার, বাঙালি নয়। সৌমেন ঝন্টুর সামনে এগিয়ে গিয়ে বলল, শোন, তোকে আমরা ছেড়ে দেব। তুই যেমন ছিলি তেমনই ওই বাড়িতে কাজ করবি, আর আমাদের সমস্ত খবর দিবি, মনে থাকবে তো? ঝন্টু ভয় পেয়ে বলল, স্যার, আমি 2 দিন ধরে নিখোঁজ, ওই বাড়িতে আর ঢুকতে দেবে না। সেনবাবু কিন্তু হেভি ডেঞ্জারাস। তুই অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিলি এমনটাই বলবি। বলবি গাড়ির ধাক্কা লেগে কাঁধে চোট পেয়ে ভর্তি ছিলি। সব ব্যবস্থা আমরা করে দেব। যদি হসপিটালে খোঁজ নেয় সব জেনে যাবে। তোর কাঁধে একটা ব্যান্ডেজ করে দেব, সেটা নিয়ে কাল ওই বাড়ি যাবি, দেখি কি হয় তারপর। আর এখন কদিন মদের থেকে যাবি না, মনে থাকবে তো? মদ পেটে পড়লেই তো সব গন্ডগোল করে ফেলবি। ঠিক আছে স্যার, তাই করবো, আপনি যেরকম বলবেন। আজ রাতেই ওদের দেওয়া সময় শেষ হয়ে যাচ্ছে। জানি না এরপর কি করতে পারে লোকটা। সেটাই তো চিন্তার বিষয়। আমরা তো ওদের দেওয়া সময়টাকে কাজে লাগাতে পারলাম না।
আমাদের হাত পা বাঁধা, যতক্ষণ না বাচ্চাটাকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে পারছি। কিন্তু পরদিন ভোরবেলায় একটা সাংঘাতিক কাণ্ড ঘটে গেল চৌধুরী ভিলায়, যা দেখে সবার বুক কেঁপে উঠল। সবাই বুঝতে পারল ওরা কতটা সাংঘাতিক হতে পারে। ভোরবেলায় নিবারণের বউ রূপার চিৎকারে সবাই ছুটে আসে ঘরের ভেতর। মেন গেটের ভেতর দিকে মুখ থুবড়ে পড়ে আছে নিবারণ, রক্তে ভেসে যাচ্ছে চারিদিক। সামনে থেকে সরাসরি দুটো গুলি করা হয়েছে ওকে, তবে গুলির আওয়াজ কেউ পায়নি। তার মানে সাইলেন্সার লাগানো রিভলভার ব্যবহার করা হয়েছে। কেউ ভেবে পাচ্ছে না নিবারণকে কেন খুন করা হলো, ও কি করেছে। নিবারণের বউ রূপা কাঁদতে কাঁদতে বলল, ও রোজকার মতোই ভোর রাতে উঠে পড়ে, আমি একটু পরে উঠি। আজও উঠে বাইরে গেল, কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে ফিরছে না বলে আমি আবার উঠে দেখতে চাই। দেখি গেটের সামনে ও মুখ থুবড়ে পড়ে আছে। অনেক ডাকাডাকি করেও সাড়া পেলাম না। রক্ত দেখেই বুঝলাম সর্বনাশ হয়ে গেছে আমার, সর্বনাশ। আর পাশে পড়েছিল এই চিঠিটা। রূপা একটা সাদা কাগজ বাড়িয়ে দিল। অরণ্য সবার আগে হাত বাড়িয়ে চিঠিটা নিল, সেই একই রকম ইংরেজিতে টাইপ করা চিঠিটা। এটা শুধু আপনাদের সাবধান করে দিতে একটা নমুনা মাত্র। এখনো সময় আছে, ভেবে দেখুন। আপনার সময়সীমা পার করে ফেলেছে, তবু একটা সুযোগ দেওয়া হচ্ছে, না হলে বাচ্চাটার কি গতি হবে নিশ্চয়ই বুঝতে পারছেন। সুতরাং সাবধান। মলয়বাবু একেবারে ভেঙে পড়েছেন। তিনি বললেন, আমি আমার বাড়ি দিয়ে দেব। আমার নাতির দাম অনেক বেশি। আমি আর অকারণে খুনোখুনি হতে দেব না। কি দরকার ছিল ওদের নিবারণ কিভাবে খুন করার? নিবারণ কি দোষ করেছিল জানি না। প্রিয়ম দাঁতে দাঁত চেপে বলল, অকারণে রক্ত যখন ঝরছে তখন শেষ দেখেইছ। বর্ককে ওরা অত সহজে মারবে না বাবা। বর্ক হচ্ছে ওদের তুলপের দাস, কিন্তু তুমি এখনই হার মেনে নেবে? কি করব বলো, আমি যে আর নিতে পারছি না এসব। মলয়বাবু মাথায় হাত চেপে বসে পড়লেন। এমন সময় নিবারণের শালা বিজন সপরিবারে এসে চিৎকার করে কাঁদতে শুরু করল। কিন্তু তারপরে সে মলয়বাবু আর প্রিয়মের দিকে আঙুল তুলে দোষারোপ করতে লাগলো। সব পয়সাওয়ালা লোক আপনারা, কিন্তু এই আপনাদের কারণেই আমার জামাইবাবুর প্রাণটা গেল। জমিটা দিয়ে দিলে কি ক্ষতি হতো? এইসব লোকেদের সাথে পাঙ্গা নিতে গেলে দম থাকা চাই। আপনারা তো কলকাতায় চলে যাবেন, এবার আমার দিদির কি হবে বলতে পারেন কি? দুটো নাবালক ছেলে মেয়ে নিয়ে ও ভেসে যাবে। সবাই চুপচাপ শুনছিল। এবার নিবারণের বউ রূপা এসে ভাইকে টেনে নিয়ে গেল ঘরের ভেতর। ওকে বারণ করেছিল এসব কথা না বলতে। সবারই খারাপ লাগছিল। নিবারণের মৃত্যু শুধুমাত্র তাদের কারণেই হলো। অরণ্য ওখান থেকে সরে গিয়ে একবার ফোন করল সৌমেন ঘোষকে। তিনি নিবারণের মৃত্যু সংবাদে বেশ হতাশ হয়ে বললেন, আমি এই ভয়টাই করছিলাম। যাক, এখনই যাচ্ছি। পুলিশ এসে চারিদিক দেখে ফটো তুলে বডিটা তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করল। মলয়বাবু শুধু ভাবছিলেন, তার জন্যই এটা হলো। অকারণে নিবারণের প্রাণটা গেল। কি হবে এসব বাড়ি জমি আঁকড়ে ধরে বসে থেকে? মানুষের প্রাণের তো কোনো দাম নেই। নিবারণের বউটা কত অসহায় হয়ে পড়ল। দুটো নাবালক ছেলে মেয়েকে নিয়ে কি করবে সে এবার? তাকেই ওদের দেখাশোনার ভার নিতে হবে এবার থেকে, না হলে তো ওরা ভেসে যাবে। অরণ্য আর সৌমেন ঘোষ দুজনে কিছু একটা আলোচনা করছিল, কারণ এবার তো একটা কড়া স্টেপ নিতেই হবে। নিবারণকে যদি এইভাবে খুন করতে পারে তবে অর্কর কি অবস্থা হবে? কিন্তু বাচ্চাটাকে অক্ষত অবস্থায় মায়ের কোলে না ফেরাতে পারলে তো কোনো কিছুই করা যাবে না। এমন সময় সৌমেন ঘোষের ফোনটা বেজে উঠল। দেখলো সেটা ঝন্টুর ফোন। হ্যাঁ বলো, কি খবর? ঝন্টু ফিস ফিস করে জানতে চাইল, স্যার, কেউ কি খুন হয়েছে এদের হাতে?
আমি ওদের আলোচনা শুনছিলাম। হ্যাঁ, চৌধুরী বাড়ির কেয়ারটেকার নিবারণকে খুন করেছে ওরা। তা তোমার খবর কি? আমি তো ঢুকে গেছি বাড়িতে। সন্দেহ করেছিল সেনবাবু, কিন্তু আমি বলেছি হসপিটালে খোঁজ নিতে, আর তখন আর কিছু বলেনি। বাচ্চাটার ব্যাপারে কোনো কিছু জানতে পারলি তুই? আরে ওই শালা সেনবাবু তো বলেই চলেছে আর কোনো চিন্তা নেই, কোনো মাইকালাল খুঁজে পাবে না বাচ্চাটাকে। দেখি এবার পুলিশের কত ক্ষমতা। তুই একটু চোখ কান খোলা রাখ, ওদের আলোচনা তো চলবেই, যদি কিছু জানতে পারিস। আর সেনবাবু কি ওই বাড়িতেই থাকে নাকি? না স্যার, ওর তো ওই কঙ্কালীতলার দিকে বাড়ি, অনেকটা দূর আছে, ওখান থেকেই রোজ যাতায়াত করে। ঠিক আছে, এখন রাখছি, কোনো খবর পেলেই জানাবি আমায়। বলেই ফোনটা কেটে দিল। সৌমেন ঘোষ সদল বলে চৌধুরী বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। বাড়িতে যেন শোকের পর শোকের ছায়া নেমে আসছে। কি যে হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। অরণ্য আজ একা একা বেরিয়ে পড়ল। কিছুই ভালো লাগছে না তার। এদিক ওদিক এলোমেলো ভাবে ঘুরতে লাগলো। একটা দোকানে বসে এবার চা আর সিগারেট নিল। দোকানে আরো কয়েকজন লোক ছিল, তারা নিজেদের মধ্যে আলোচনা করছিল। অরণ্য কান খাড়া করল, শুনতে পেল, আরে চৌধুরী বাড়ির যে কেয়ারটেকার ছিল না, আরে সে নিবারণ দাঁড়ে, তাকে কেউ খুন করেছে আজ সকালে। শুনেছিস তো খবরটা? ইস নিবারণ দা বেশ ভালো লোক ছিল তো, ওনাকে মারলো কেন? আরে জানিস না, ওই চৌধুরী ভিলা নেবার জন্য তো উঠে পড়ে লেগেছে ওই ঝুনঝুনওয়ালা। প্রথমে ওদের বাচ্চাটাকে কিডন্যাপ করে, তারপর নিবারণ দাকে খুন করে ওরা। ভীষণ খারাপ লোক ওই ঝুনঝুনওয়ালা। আগেও অনেক লোকের কাছ থেকে এইভাবে জমি বাড়ি কেড়ে নিয়েছে। এবার অরণ্য ওদের সাথে পরিচয় করার জন্য উঠে চলে গেল। দেখা যাক ওদের সাথে কথা বলে নতুন কিছু তথ্য জানা যায় নাকি। সন্ধে হয়ে গেছে। অরণ্য এবার ফেরবার জন্য একটা টোটো ঠিক করছে। এমন সময় দেখলো বিজনকে। নিবারণের শালা একটা স্কুটি করে কোথায় চলেছে। এই তো সকালেই শোকে দুঃখে পাগল হয়ে গেছিল, কিন্তু এখন সেই শোক কাটিয়ে কোথায় চলেছে লোকটা? অরণ্যর কি মনে হতে সে টোটোওয়ালাকে বলল, ওই স্কুটির পেছনে পেছনে চল। স্কুটি চলেছে, তার পেছনে টোটো চলছে। কিছুটা যাওয়ার পর টোটোওয়ালার কাছ থেকে জানা গেল এই জায়গার নাম প্রান্তিক। একটু পরেই স্কুটিটা থেমে গেল একটা বিশাল আলিশান বাংলো বাড়ির সামনে। দেখলেই বোঝা যায় খুব পয়সাওয়ালা লোকের একটা বাড়ি। অরণ্য টোটোওয়ালাকে জিজ্ঞেস করলো, এটা কার বাড়ি? এটা তো ওই গোপাল ঝুনঝুনওয়ালার বাড়ি। সে আবার কি? দেখে তো বিশাল বড় লোক মনে হচ্ছে। এখানে অনেক বড় বড় হোটেল আর রিসোর্টের মালিক উনি, কিন্তু আপনি আবার কোথায় যাবেন? অরণ্য এবার খানিকটা কনফিউজড হয়ে গেল। এই ঝুনঝুনওয়ালার সাথে বিজনের কি সম্পর্ক, যেখানে সে জানে তার জামাইবাবুকে খুন করেছে লোকটা? না, সব কিরকম ঘোট পাকিয়ে যাচ্ছে। এবার সে আর ওখানে অপেক্ষা করে না, ওই টোটো করেই থানায় চলে যায়। একটা খবর দেওয়ার জন্য ছুটে এলাম। নিবারণের শালা বিজনকে দেখলাম ঝুনঝুনওয়ালার বাড়িতে ঢুকতে। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। সৌমেন ঘোষ হা হয়ে গেল খবরটা পেয়ে। কি বলছেন? বিজনের মতো লোক ওই বাড়িতে কেন, যেখানে ওর জামাইবাবুকে ওরাই মেরেছে? সেটা তো আমারও প্রশ্ন। দাঁড়ান তো, ওখানেই তো ঝন্টু কাজ করে, ওকে একটা মেসেজ দিয়ে রাখি, ও সময় মতো ফোন করবে। অফিসার তাই করলো, আর দেখা গেল একটু বাদেই সে ফোন করছে। হ্যালো স্যার, আপনার বর্ণনা দেওয়া চেহারার লোকটা একটু আগে এসেছিল। শুধু তাই নয়, তাকে তো এর আগেও দেখেছি এখানে। এবার এলেই একটু নজরদারি চালাবি, লোকটা কিন্তু সন্দেহজনক। ওর জামাইবাবুকে খুন করছে যারা, তাদের বাড়িতেই ওর যাতায়াত। এটা তো অদ্ভুত ব্যাপার লাগছে আমার কাছে। ঠিক আছে স্যার, এবারে এলে আমি খেয়াল রাখবো লোকটা কেন আসে এখানে। আপনি ঝন্টুকে একটু সাবধানে থাকতে বলবেন, কারণ ওই বাড়িতে থেকে ওখানকার সমস্ত খবর পাচার করছে ঝন্টু। এটা কিন্তু সাংঘাতিক একটা ব্যাপার। ও বেটা বহু চালাক, ওর কিছুই হবে না। মিস্টার ঘোষ, আমার মাথায় একটা প্ল্যান এসছে, আপনাকে বলছি, কারণ আমার মনের মধ্যে এই সন্দেহটা একদম পাকাপাকি ভাবে ঢুকে গেছে। আপনি বলুন না, দেখা যাক কিরকম প্ল্যান।
অরণ্য তার মাথায় আসা প্ল্যানটা খুলে বলল। শুনে সৌমেন ঘোষ বলল, দারুণ প্ল্যান করেছেন। ঠিক আছে, একটা চান্স নেওয়া যাক, সফল হতেও তো পারি আমরা। একেবারেই না, হয়তো আমাদের খালি হাতে ফিরতে হতে পারে সেদিনের মতোই। ঠিক আছে, তবুও আমাদের তো এভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে। আজ আপনি বাড়ি যান, রাত হয়ে গেছে, কালকের জন্য প্রস্তুতি নিতে হবে। অরণ্য চলে গেল। সৌমেন ঘোষ তাকে যেন ফোন করতে শুরু করল। বিকেল 5:30 বাজে। একটা বেলুনওয়ালা কতগুলো গ্যাস বেলুন নিয়ে রাস্তা দিয়ে হাঁক পেরে যাচ্ছে আর আসছে। রং বেরঙের বেলুন। সব বাড়ির সামনে একবার করে দাঁড়িয়ে হাঁক পারছে। এই বেলুন চাই, বেলুন। রং বেরঙের বেলুন। কটা বাচ্চা ছুটে এলো বেলুন। এই বেলুন চাই, বেলুন। আর বেলুনওয়ালা তাদের কি যেন একটা জিজ্ঞেস করছে। সবাই মাথা নাড়ছে। একটা বাচ্চা শুধু আঙুল তুলে ওদিকের একটা দোতলা বাড়ি দেখালো। এখানে খুব বেশি বাড়ি নেই, আর যা আছে নেহাতি সাদা মাটা ধরনের। একমাত্র একটা দোতলা বাড়ি এই রাস্তায় রয়েছে। এবার বেলুনওয়ালাটা সেই বাড়ির সামনে দাঁড়িয়ে জোরে জোরে হাঁক পারতে লাগলো। এই বেলুন চাই, বেলুন। রং বেরঙের গ্যাস বেলুন নেবেন নাকি? হঠাৎই বাড়িটার দরজা খুলে গেল। একটা ম্যাক্সি পরা মাঝবয়সী মহিলা যেন তেড়ে এলো বেলুনওয়ালার দিকে। এই এই, সমানে এখানে দাঁড়িয়ে চেঁচাচ্ছ কেন? যাও যাও, এখান থেকে চলে যাও। আর তখনই বাড়ির ভেতর থেকে একটা বাচ্চা ছেলে ছুটে এসে বলল, আমাকে একটা বেলুন দেবে গো, কিন্তু আমার কাছে তো পয়সা নেই। আর অমনি সেই মহিলাটি তাকে টেনে বাড়ির ভেতর নিয়ে যেতে গেল। রেগে গিয়ে তাকে আঁচড়ে খিঁচে দিল বাচ্চাটা। বেলুনওয়ালা তাড়াতাড়ি একটা বেলুন নিয়ে তাকে দিয়ে বলল, এই তোমার নাম কি বাবু? ছেলেটা নাম বলার আগেই মহিলাটি চিৎকার করতে করতে ওকে টেনে ভেতরে নিয়ে গেল আর তার মুখের ওপর দরজা বন্ধ করে দিল। বেলুনওয়ালা কিছুক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে থাকলো। তারপর অন্য একটা বাড়ির মেয়ে বেলুন কিনতে এলে তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা খুকি, ওই বাড়ির ছেলেটা বেলুন নিয়ে পয়সা দিতে পারলো না, ওর মা ওকে মারতে মারতে ভেতরে নিয়ে গেল। আমি এবার বেলুনের পয়সা নেব কি করে? ওটা তো ওর মা নয়, আন্টি তো এখানে অনেকদিন ধরেই কাজ করে, আর ছেলেটাকে তো কালকেই দেখলাম এই বাড়িতে। বেলুনওয়ালা আবার বেল বাজাতে মহিলাটি দরজা খুলে তাকে দেখেই যেন তিরিয়া হয়ে উঠল। এই, বারবার বেল দিচ্ছ কেন শুনি? কি চাই তোমার? আপনার ছেলে বেলুন নিয়েছে, তার পয়সা দিলেন না তো? মহিলাটি মুখ খিচিয়ে বলল, তোমাকে আমি বেলুন দিতে বলেছি? দিলে কেন? আমি পয়সা দিতে পারবো না। বলেই ছেলেটার উদ্দেশ্যে বলল, ওই ছেলে, বেলুন ফেরত দে, আমি পয়সা দিতে পারবো না। অমনি ছেলেটা বলে উঠল, ও বেলুন কাকু, তুমি আমার বাবার কাছ থেকে পয়সা নিও। ওই যে বাড়িতে দুর্গাপুজো হয়, সেখানে গিয়ে বলবে পয়সা দিয়ে দেবে। আর বলবে কি? বলার সাথে সাথে মহিলাটি তাকে টেনে নিয়ে বেলুনওয়ালার মুখের উপর দরজা বন্ধ করে দিল। সে এবারও হতভম্ব হয়ে গেল, কিন্তু মনে মনে হাসল। তার পরীক্ষা এবার সফল হয়েছে। এখানে এসে সে খালি হাতে ফিরবে না। তার মিশন সাকসেসফুল। এবার বেলুনওয়ালা এবার একটু আড়ালে গিয়ে একটা ফোন বার করলো আর কার সাথে যেন কথা বলতে থাকলো। একটু পরেই দেখা গেল বেশ কজন সশস্ত্র পুলিশ ওই বাড়ির চারপাশ ঘিরে ফেলল। তার মধ্যে দুজন মহিলা পুলিশও ছিল। আবার বেল বাজাতে ওই মহিলা এসে দরজা খুলল। কোনো কথা না বলে সবাই ঠেলে তাকে ভেতরে ঢুকে গেল। আর বেলুনওয়ালা অমনি অর্ক অর্ক বলে ডাকতে লাগলো। আর সেই আগের বাচ্চা ছেলেটা ছুটে এলো। আরে আরে, আপনারা করছেন কি? এভাবে কারোর অনুমতি ছাড়া লোকের বাড়িতে ঢুকে যাচ্ছেন কেন? অর্ক, এটা তোমার কে হয়? আমি ওর মাসি হই। মহিলাটি তড়ি ঘড়ি বলে উঠল। অর্ক মাথা নেড়ে বলল, ও আমার কেউ হয় না, এটা দুষ্টু মানুষ, খালি আমাকে বকে আর আটকে রাখে। আমি আর এখানে থাকবো না। মিথ্যে কথা বলছে। আমি ওর দেখাশোনা করি, ওর মাসি হই। মহিলাটি তখনও বলছে। অর্ক হঠাৎ ভ্যা ভ্যা করে কেঁদে বলল, আমাকে নিয়ে যাবে বেলুন কাকু, আমার মায়ের কাছে নিয়ে যাবে।
আমার মায়ের কাছে যাব, এখানে থাকবো না। এরা আমায় জোর করে আটকে রেখেছে, আমি কতদিন মাকে দেখিনি। বলে তার কি কান্না, সবার চোখে জল এলো। এবার কি বলবেন? বাচ্চাটাকে আপনারা এই বাড়িতে জোর করে আটকে রেখেছেন সেটা বোঝাই যাচ্ছে। তারপর একটা মহিলা পুলিশকে অরণ্য বলল, অর্ককে নিয়ে আপনি গাড়িতে বসুন। এ বাড়িতে আর কেউ থাকে না, তারা কোথায়? মহিলাটি মুখ নিচু করে উত্তর দিল, দোতলায় এ বাড়ির বৌদি আছেন, কিন্তু তিনি অসুস্থ, আর কর্তাবাবু সকালে বেরোন আর রাতে ফেরেন। আপনি এখানে কি করেন? কে হন এদের আপনি? আমি এ বাড়ির বৌদির দেখাশোনা করি অনেক দিন ধরে, উনি খুব অসুস্থ। তো এই বাচ্চাটা এলো কোত্থেকে? পরশু রাতে কর্তাবাবু এই বাচ্চাটাকে নিয়ে এসে বলেছিল ও এখানে কদিন থাকবে, সাবধানে রাখবে। খুব বিচ্ছু ছেলে, কোনো রকমে বাড়ি থেকে যেন বেরোতে না পারে। তা আপনি কিছু জানতে চাননি বাচ্চাটার ব্যাপারে? কোত্থেকে এলো? না, আমি তো শুধুমাত্র কাজের লোক, আর কর্তাবাবু এসব বেশি কথা বলা পছন্দ করে না। আপনি আমাদের সাথে চলুন, স্টেটমেন্ট নিতে হবে। মহিলাটি ভয় পেয়ে কেঁদে ফেলে বলল, আমি কিছুই জানি না, বিশ্বাস করুন। কর্তাবাবু যা বলেছেন আমি সেরকমটাই করছি। এখন চলুন আমাদের সাথে, পরে সব কথা শুনুন। মহিলাটিকে গ্রেফতার করে আর অর্ককে কোলে নিয়ে অরণ্য আর পুলিশের দলবল রওনা দিল চৌধুরী ভিলার উদ্দেশ্যে। আর ওদিকে সৌমেন ঘোষ একদল পুলিশ নিয়ে রাত 11টার সময় প্রান্তিকে ঝুনঝুনওয়ালার বাড়িতে হানা দিল। কিন্তু বাড়ি ফাঁকা, ঝুনঝুনওয়ালা বা অজিত সেন কেউ সেখানে নেই। তারা যে কোথায় গেছে সেটা কেউ জানে না, তাদের ফোনও সুইচ অফ। যদিও সৌমেন ঘোষ সাথে সাথেই চারিদিকে খবর পাঠিয়ে দিল, বিশেষ করে হাইওয়ের ওদিকটা। ওই রাস্তা ধরে নিশ্চয়ই দূরে কোথাও পালিয়ে যাওয়ার চেষ্টা করবে দুজনে। বাড়ির অন্য সব কাজের লোকেরা কিছুই জানে না। ঝন্টুকে তো দেখছি না, কোথায় গেল? পুলিশ যে আসবে ও তো জানতো। এবার পুলিশ সব ঘরে হানা দিতে গিয়ে একটা খারাপ জিনিস আবিষ্কার করলো। একটা বদ্ধ ঘরের ভেতর থেকে ঝন্টুর ডেড বডি উদ্ধার করা হলো। কেউ তাকে খুন করে ঘরের ভেতর আটকে রেখেছে। সৌমেন ঘোষের খারাপ লাগছে। অরণ্য তাকে আগেই কথাটা বলে সাবধান করেছিল। ঝন্টু এতদিন পুলিশকে প্রতি পদে সাহায্য করে গেছে, কিন্তু পুলিশ তাকে বাঁচাতে পারল না। তবে নিবারণের বউয়ের থেকে ঠিকানা নিয়ে পুলিশ তার ভাই বিজনকে গ্রেফতার করল। বিজন একজন জমির দালাল, ঝুনঝুনওয়ালার হয়ে কাজ করত। অরণ্য যখন অর্ককে ওর মায়ের কোলে তুলে দিল, তখন দু হাতে তার মা তাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে শুরু করল। এই কটা দিনে ছেলেটা কতটা রোগা হয়ে গেছে, চোখে মুখে কালি পড়ে গেছে। ওকে দেখে সবার চোখেই জল এলো। সন্ধ্যের পর চৌধুরীদের ড্রয়িং রুমে সবাই রয়েছে। সবাই উৎকণ্ঠার সাথে অপেক্ষা করছে কিভাবে ধরা গেল ওদের সেটা জানার জন্য। অরণ্য আর সৌমেন ঘোষ আজকের মধ্যমণি। এই কেসটা সলভ করতে দুজনের ভূমিকা অনস্বীকার্য। অরণ্য বলতে শুরু করলো, এই বাড়ি জমি মাফিয়াদের হাতে তুলে দেওয়ার চিন্তা কিন্তু চৌধুরী বাড়ির থেকেই শুরু হয়েছিল। এই বাড়ির একজন সদস্য দিন। কথাটা শুনে সবাই চমকে গেল। সেটা আবার কি? অরণ্য আবার বলতে শুরু করলো, তিনি নিবারণের শালা বিজন। বিজন একসময় গোপাল ঝুনঝুনওয়ালার জমির দালাল হিসেবে কাজ করত। এখনো যোগাযোগ আছে তার সাথে। বিজনও চাইতো এতখানি বাড়ি জমি ফালতু পড়ে না থেকে একটা হোটেল বা রিসর্ট হোক, তাতে বেশ কয়েক কোটি টাকা আয় হবে, আর দালাল হিসেবে তারও কিছু প্রাপ্য হবে। এর মধ্যেই এই বাড়ির একজনের সাথে তার কথা হলো এইসব নিয়ে। তিনিও চাইতেন এতখানি জমি ফেলে না রেখে কাজে লাগাতে। কি হবে এতটা জমি পড়ে থেকে? বছরে মোটে একবার তো ওরা আসে, আর বাড়িটা তো থাকবেই, এসে থাকার কোনো সমস্যা হবে না। আর বেশ কিছুদিন ধরে তার টাকার খুব দরকার হয়ে পড়েছিল, অনেক টাকা চাই।
তাই সেও চেয়েছিল একটু ভয় দেখালে জমিটা ঠিক বেচে দেবে। কিন্তু মলয়বাবু একেবারেই রাজি ছিলেন না। তাই সোজা আঙুলে যখন ঘি উঠল না, তখন আঙুল বাঁকাতেই বাচ্চাটাকে কিডন্যাপ করার প্ল্যান হলো। এবার পুজোর সময় ওরা সবাই এলে সেই কাজটা করতে হবে, আর সেটা করাও হলো। সবার প্ল্যান মতো অর্ককে কিডন্যাপ করা হলো, কিন্তু তাতেও বিশেষ কাজ হলো না, বরং একটা টিকটিকিকে আমদানি করলো এই বাড়িতে। এরপর ঝুনঝুনওয়ালা আর সেনবাবু মিলে প্ল্যান করলো একটা খুন খারাপি না হলে এই বাড়িতে জমি হাতানো যাবে না। রক্তারক্তি কাণ্ডকে সবাই ভয় পায়। যদিও ওই খুনের ব্যাপারটায় কিন্তু ওনার সায় ছিল না। উনি এইসব চাইছিলেন, কিন্তু ওনাকে এ ব্যাপারে অন্ধকারের মধ্যে রেখে খুনটা করা হলো। মলয়বাবু এতে প্রচন্ড ভেঙে পড়েছিলেন। জমি ওদের হাতে তুলে দিতে চেয়েছিলেন, কিন্তু তার ছেলে প্রিয়ম বেঁকে বসে। সে জানতো ওরা যাই করুক অর্কর ক্ষতি করবে না, কারণ সে হচ্ছে তাদের হাতের তাস। আর সেনবাবু এবার অর্ককে তার বাড়িতেই লুকিয়ে রাখার প্ল্যান করলো। ব্যাপারটা বেশ বুদ্ধিমানের মতোই কাজ, আর আমরা সেই সুযোগটাই কাজে লাগালাম। এতক্ষণ বলে অরণ্য থামতেই সৌমেন ঘোষ বললেন, কিন্তু একটা ব্যাপারে অরণ্যের বুদ্ধির তারিখ না করে পারছি না। সেটা হলো অর্ক যে সেনবাবুর বাড়িতে থাকতে পারে ওটা শুধু আপনি আন্দাজ করতে পেরেছিলেন, এর জন্য ওনার বুদ্ধির তারিখ না করে পারছি না। অরণ্যকে সবাই অনেক প্রশংসায় ভরিয়ে দিয়ে ধন্যবাদ জানালো। এক্সকিউজ মি, প্রিয়ম বলে উঠল। এবার আসল কথাটা বলুন তো, এবারের কোন সদস্য এত বড় ক্ষতি করতে চেয়েছে? প্লিজ তার নামটা বলুন। প্রিয়মের কথাটা শুনে অরণ্য আর সৌমেন দুজনেই থমকে গেল। একটু সময় চুপ করে থেকে অরণ্য বলল, আপনাদের বাড়ির একজন সদস্য, যিনি এখানে অনুপস্থিত আছেন। সবাই তো দেখছি আছে। ভালো করে লক্ষ্য করে দেখুন, কেউ তো একজন মিসিং। আচমকা চেঁচিয়ে উঠল প্রিয়ম। আরে কুশল কোথায়? তবে কি তার কথা বলছেন আপনি? কিন্তু কুশল কেন করবে এমন কাণ্ড? প্রিয়া এবার রেগে বলে উঠল, এসব কি বলছেন? কুশল কেন করবে? ওর কি মাথাটা খারাপ হয়েছে? একটু খোঁজ নিলেই জানতে পারতেন। ওনার ব্যবসা একেবারেই ভালো চলছিল না। অনেক জায়গা থেকে লোন নিয়েছিলেন, কিন্তু কোনোভাবেই সামাল দিতে পারছিলেন না। বাজারে প্রচুর দেনা হয়ে গেছে। আর এই খবরটা আমার ওনার প্রতি সন্দেহ এনে দেয়। প্রিয়ার এবারে মনে পড়ল, কুশল একবার তার ব্যাংক থেকেও লোন নিতে চাইছিল, কিন্তু আগের লোন শোধ করেনি বলে প্রিয়া আর গা করেনি। কিন্তু তা বলে এরকম একটা নোংরা খেলায় মেতে উঠবে সে? প্রিয়া যেন ভাবতেও পারছে না। লজ্জা আর ঘেন্নায় সে দু হাতে মুখ ঢেকে কেঁদে ফেলল। আর সেও তার মাকে জড়িয়ে কাঁদতে শুরু করলো। মুনিয়া এসে ওদের ঘরে নিয়ে চলে গেল। এবার একজন কাজের লোক ওদের জন্য অনেক খাবার আর চা নিয়ে এলো। মলয়বাবু বললেন, নিন, অনেক খেটেছেন আপনারা, একটু মিষ্টি মুখ করুন। একটা মিষ্টি তুলে সৌমেন ঘোষ সহাস্যে বলল, আমি আজ স্বীকার করছি, গোয়েন্দাদের বুদ্ধি অনেক বেশি হয়। কারণ এই কুশলবাবুর ব্যাপারটা অরণ্যের মাথাতেই আগে আসে। আর ঝন্টুর মৃত্যুর জন্য আমি সত্যি দুঃখিত। অরণ্য আগেই বলেছিল কথাটা, আমি অতটা গুরুত্ব দিইনি। আচ্ছা, একটা কথা বলুন তো, কুশলের ব্যাপারটা কিভাবে আপনি বুঝলেন অরণ্যবাবু? আমি সব দিকটা খতিয়ে দেখিনি আগে, তাই কলকাতায় আমার অ্যাসিস্ট্যান্টকে বলেছিলাম ওনার ব্যবসার খবর জানতে। ও আমাকে খবরটা দিয়েছিল। তখনই ভেবেছিলাম উনি এই ব্যাপারটার মধ্যে জড়িয়ে থাকতেও পারে। বেশিরভাগ কেসে দেখা যায় বাড়ির কেউ না কেউ জড়িয়ে থাকে। এবার শুধু ওই দুটো আসল লোক ধরা পড়ার অপেক্ষা। আরে যাবে কোথায়? আজ না হয় কাল ঠিক ধরা পড়বেই। আমিও একটা কথা বলতে চাই। এবার থেকে আমি আর তোর মা শান্তিনিকেতনে থাকব, কারণ নিবারণের স্ত্রী ছেলে মেয়ের ভার আমাকেই নিতে হবে। ওদের জন্য তোমাকে এখানে থাকতে হবে কেন বাবা? ওদের ফিনান্সিয়াল দিকটা হেল্প করলেই তো হতো। না না, আজ আমাদের জন্য ওদের এই অবস্থা হলো। এখন কিছুদিন তো ওদের পাশে থাকতেই হবে, পরে দেখা যাবে কি করা যায়। তার আগে বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করবেন, আর গেটে একজন দারোয়ান বহাল করবেন। সৌমেন আর অরণ্য দুজনেই এবার সবার অনুমতি নিয়ে বেরিয়ে গেল। এমন সময় জোরদার ঢাকের আওয়াজ শোনা গেল। তার মানে ঠাকুর আসছে মণ্ডপে।
আজ ষষ্ঠী। এবারের রীতিনীতি অনুযায়ী আজকের দিনেই তো ঠাকুর আসে, সেটা বোধহয় সবাই ভুলে গেছিল। একমাত্র নিবারণ যে সমস্ত ব্যবস্থা করে রেখেছিল আগেই। বাড়িতে আজ থেকে পুজো শুরু হবে। অনেক যন্ত্রণা আর অপেক্ষার পর আজ কিছুটা খুশির হাওয়া বইছে। দুটো মানুষের রক্ত ঝরিয়ে এই খুশি তবে শেষমেশ এলোই। প্রিয়ম তাড়াতাড়ি বেরিয়ে গেল বাইরে। মলয়বাবু ওখানে দাঁড়িয়ে মায়ের উদ্দেশ্যে প্রণাম করে বলল, মাগো, মানুষের মন থেকে লোভ পাপ সব দূর করো, সবার মন যেন পবিত্র হয়। এত কেন হিংসা সবার মনে? নিজের লোকেদের ক্ষতি করতেও এরা ছাড়ে না। মলয়বাবুর দুটো চোখ জলে ভরে গেল। মেয়েটার জন্য এবার খারাপ লাগছে তার। কুশলের জন্য প্রিয়ার তো এবার লজ্জার শেষ থাকবে না। পরদিন সকালে খবর এলো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে গুরুতর জখম হয়ে সেনবাবু আর ঝুনঝুনওয়ালা দুজনেই বেনারসের একটা হসপিটালে ভর্তি রয়েছে। খুব দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে অ্যাক্সিডেন্ট করে বসেছে গাড়িটা। তার মানে ওরা ইউপিতে পালিয়ে যাচ্ছিল। যাক, মা দুর্গা ওদের ঠিক শাস্তি দিয়েছে। কুশলও এবার মলয়বাবুর পা ধরে ক্ষমা চেয়ে নিয়েছে। একমাত্র মেয়ের মুখ চেয়ে তিনিও ক্ষমা করে দিয়েছেন জামাইকে। যদিও কুশল এখানে থাকলো না, কলকাতায় ফিরে গেছে লজ্জায়। সবাই যেন একটু শান্তির নিঃশ্বাস ফেলল। শুধু নিবারণের বিধবা বউটার দিকে তাকালেই মলয়বাবুর চোখ দুটো জ্বালা করতে থাকে। খালি মনে হয় ওর এই অবস্থার জন্য তিনিও দায়ী।